স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জানি। বাড়ির ছাদ ও উঠানের শোভা বৃদ্ধিকারী গাছ বেশি বিক্রি হচ্ছে জাতীয় বৃক্ষ মেলায়। ফুল বা পাতাবাহার ছাড়াও টবে লাগানোর আম, আমলকি ও লটকন গাছের চাহিদাও বেশি। মেলার প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার গাছ। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে জাতীয় বৃক্ষ মেলায় প্রবেশ করেই মনে হয় এ যেন এক সবুজ উদ্যান। গাছে থোকা থোকা আম, লটকন, করমচা, চালতা, আমলকি এমন অজস্র দেশি বিদেশি ফলের গাছ। উপহার হিসেবে গাছের প্রচলন বেড়েছে নগর জীবনে। আমি কিন্তু এসেছি বন্ধুদের জন্য গাছ কিনতে এবং ঈদের উপহার হিসাবে কিনতে। উপহার হিসাবে গাছ দেওয়াটা আমি মনে করি খুবই ভালো কনসেপ্ট। এখন নতুনদের ভিতরে দেখলাম সেই প্রবণতা বেড়েছে। বোটানিক্যাল গার্ডেনের স্টলে রয়েছে ঈশ্বরমূল, উলট চণ্ডাল, জ্যোষ্ঠীমধু, গন্ধভাদুলিয়া, গোলাচি সহ 200 প্রজাতির ওষুধি গাছ। আছে মশলা জাতীয় গাছের চারা। পাওয়া যাচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে আনা বিচিত্র সব আম গাছ। টবে লাগানোর উপযোগী আঙুর, কমলা, মাল্টা, সাফেলারা সহ বাহারি গাছের বিক্রি সবচেয়ে বেশি। দাম 100 টাকা থেকে শুরু করে 50,000 টাকা। থাইল্যান্ডের আমের মধ্যে যেমন পালমার, কিউজাই, নামডকমাই, হানিডিউ, আরটি টু, কিং অফ চাকাপাত, এইরকম প্রজাতির প্রায় 17টা আমের ভ্যারাইটি আমাদের এখানে আছে। এবারের মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 100টি স্টলে বিক্রি হচ্ছে গাছ। এরই মধ্যে প্রায় অর্ধ কোটি টাকার বিক্রি হয়েছে গাছ। অর্নামেন্টারি গাছগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। প্লাস হচ্ছে মানুষের আগ্রহ, যেরকম এখানে আম গাছগুলো আছে, বিভিন্ন ধরনের ফলজ গাছ, বিভিন্ন বিদেশি ফলজ গাছগুলো বিক্রি হচ্ছে অনেক বেশি। তবে গত বছরের চেয়ে এই বছরে আমার কাছে মনে হচ্ছে যে লোকজনের আগ্রহ অনেক বেশি বেড়েছে। বৃক্ষ মেলায় দেখা মেলে নানা ধরনের ক্যাকটাস। 50 বছর বয়সের গোল্ডেন ব্যারেল নামের এই ক্যাকটাসটির দাম ধরা হয়েছে 2,99,000 টাকা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক AFM জামাল উদ্দিন, আছেন কথাসাহিত্যিক বিপ্রদাস বড়ুয়া এবং উপবন সংরক্ষক ইমরান আহমেদ। স্বাগত আপনাদের। জনাব জামাল উদ্দিন, আমরা আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই যে প্রতিবেদনটি দেখছিলাম সেটি একটি বিষয় খুবই আকর্ষণীয়। একজন বলছেন যে উপহারের জন্য গাছ কিনতে তিনি এসেছেন। ফলে গাছ, আমরা জানি যে গাছ নিয়ে অনেক কথাই আছে। একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশে গাছ বেশি কাটা হচ্ছে, লাগানো হচ্ছে কম, কিন্তু এখন হয়তো চিত্রটা অনেক পাল্টিয়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই গাছের কিরকম লাগানো হচ্ছে। বাংলাদেশে আসলে একটা রেগুলেশন তৈরি হয়েছে বলা যায়, যে ইয়াং জেনারেশন, আগে যেমন আমরা দেখতাম যে বাবা মারা লাগাতেন, এখন ইয়াং জেনারেশনে কিন্তু নেমেছে যে গাছপালা লাগানোর জন্য। আপনারা রিপোর্টে দেখেছেন অর্ধ কোটি টাকা মতো কিন্তু গাছ বিক্রি হয়েছে। সেগুলো হতে পারে যে ফ্রুট ট্রি হতে পারে, আবার ঔষধি গাছও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এখানে রিপোর্টে আপনারা দেখিয়েছেন যে অর্নামেন্টাল প্ল্যান্টস প্রচুর পরিমাণে হচ্ছে। এখানে বিষয়টা কিন্তু একটু ভাবনার ব্যাপার আছে। আমরা বড় বড় গাছ, যেমন ঢাকা শহরে বড় গাছ লাগানো কিন্তু জায়গাটা অনেকটা কমে গিয়েছে। এখন আমরা আমাদের ছাদে অথবা ব্যালকনিতে অথবা আমার বাসার আঙ্গিনায় যে জায়গাটা আছে সেই জায়গাটাতে কিন্তু গাছ লাগানোর জন্য জায়গা আছে শুধুমাত্র। তো সেটা দেখে কিন্তু রিপোর্টও সেটাই বলছে যে সেই ধরনের গাছগুলো যেগুলো আমার ছাদে লাগানো যাবে অথবা আমার ব্যালকনিতে লাগানো যাবে অথবা আমার বাড়ির আশেপাশে যে জায়গাটা, ছোট্ট যে জায়গাগুলো আছে সেখানে লাগানো যাবে। বড় গাছগুলো একটু কম কিন্তু এখানে বিক্রি দেখাচ্ছে। কিন্তু আমাদের যেটা ভাবনার ব্যাপার, আমি কিন্তু বারবারই যেটা বলতে চাই যে আমাদের কিন্তু অক্সিজেনের একটা ব্যাপার আছে, আমাদের অনেকগুলো পলিউশন আছে, যেমন কার্বন ডাইঅক্সাইডের পলিউশন হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পলিউশন হচ্ছে, নানাবিধ পলিউশন কিন্তু বাংলাদেশে হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে হচ্ছে। সেই জন্য কিন্তু বড় বড় গাছও লাগানো দরকার। আমার কাছে যেটা মনে হয় যে যেই উদ্যোগটা বৃক্ষ মেলার মাধ্যমে যেটা সচেতন করা হয়েছে বা আমাদেরকে ইয়াং জেনারেশনকে ইনভলভ করা হয়েছে, সেখানে একটু জায়গা দরকার যে আমাদের সরকারিভাবেও কিন্তু বড় বড় গাছগুলো ঢাকা শহরে লাগিয়ে 20 বছর বা 50 বছরের প্ল্যান করে যে আমরা এখানে বড় বড় গাছগুলো থাকবে, সেরকম প্ল্যান করে কিছু গাছ ইনিশিয়েটিভ নেওয়া দরকার। যে এখনই গত বছর যদি লাগাতাম তাহলে দেখা যেত এই বছর কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে রেশিওটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও আমরা কার্বন ডাইঅক্সাইড কমাতে পারতাম। তো গত বছর কম লাগিয়েছি, এই বছর আমরা চাই যে একটা সোশ্যাল সামাজিক একটা রেভলিউশন তৈরি হোক, বড় বড় গাছ। এবং আমরা যারা
ছাদে বাগান করি তারা যেন ফলজ মেডিসিনাল প্ল্যান্টস অথবা অর্নামেন্টাল প্ল্যান্টসগুলো লাগানোর জন্য যেন একটা সামাজিক আন্দোলন তৈরি হয়। অবশ্যই বিপ্রদাস বড়ুয়া সামাজিক আন্দোলনের ক্ষেত্রেই একটু আপনার অনেক দিন যাবৎ এই ক্ষেত্রে কাজ করছেন। আমরা দেখেছি যে এমনকি ঢাকা শহরে যদিও অনেক কম জায়গা বলা হচ্ছে, কিন্তু তার ভেতর থেকেও বেশ কিছু জায়গায় এখনো গাছ লাগানোর মতো জায়গা আছে বলে মনে হচ্ছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, ঢাকা এবং ঢাকা সারা দেশেই গাছ লাগানোর ক্ষেত্রে আসলে মানুষ কোন দিকে লক্ষ্য রাখলে পরে মনে করেন যে একটা মানে গ্রোথটা অনেক ভালো হবে, মানুষের জন্য হবে? আমার মৌলিকভাবে প্রথম কথা হচ্ছে আমরা গাছ রোয়া হচ্ছে সারা দেশে যথেষ্ট, কিন্তু রক্ষা করাটা ঢাকা শহরেও আমি দেখছি 30 বছর ঢাকা শহরে আছি, সবচেয়ে যেগুলো আমাদের নির্ভরযোগ্য এবং বড় বড় গাছ সবগুলো শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। আমাদের সর্বশেষ যেগুলো খুব বড় 100 বছর আগে প্রায় প্রাউডলক সাহেব করেছিলেন, যেটা আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে হাইকোর্টের চারিদিকে যে অসৎ গাছগুলো ছিল, ওই গাছগুলো সবগুলোই শেষ হয়ে যাচ্ছে। কি করে শেষ হচ্ছে? ফুটপাথটা বড় করছে বা ছোট করছে, চারিদিকে ইট কাঠ লাগিয়ে দিচ্ছে, শেকড় কাটছে, প্রত্যেক ঝড় আসলে এক একটা গাছ পড়ে যায়। অথচ এই গাছগুলো একটি গাছ এত মূল্যবান, সেই মূল্যটাই আমরা বুঝতে পারছি না। এবং এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের বা ওই বিভাগের, বন বিভাগের, এটা অথবা ঢাকা শহর যারা পরিকল্পনা করে ঢাকা শহরকে। তো এটিকে আমরা রক্ষা করতে পারছি না। আমি বাংলাদেশের সর্বত্র বন বিভাগ বা বন এগুলো দেখতে যাই, আমি খুঁজি আমার বয়সী গাছ, আমি পাই না। এমনকি পার্বত্য চট্টগ্রামে যেখানে যাই সেখানে দেখলাম যে এক পাবলাখালীতে ফরেস্ট অফিস আছে, ওর আশেপাশে কয়েকটা বড় গাছ আছে, আর বড় গাছ নেই। কেন নেই? অরণ্য নেই। কেন নেই অরণ্য? আমাদের 71 সালে আমরা দেখেছি, শুনেছি, বইতে পত্রে দেখেছি অন্তত 30 ভাগ আমাদের বন আছে, আর এখন কত? হয়তো 10 ভাগ। কি করে হয় এটা? একটা জাতিকে, একটা মানুষকে রক্ষা করার জন্য মানুষ গাছ ছাড়া বাঁচতে পারে না। গাছ কিন্তু খুব ভালো বাঁচতে পারে মানুষ ছাড়া। প্রকৃতি খুবই ভালোভাবে নিজেকে জাহির করতে পারে, রক্ষা করতে পারে, নিজেদের ধ্বংস এই পরিস্থিতির মধ্যে সে টিকে থাকে। কিন্তু মানুষ তো গাছ ছাড়া বাঁচতে পারবে না। সে গাছ কেন আমাদের এত বয়স্ক গাছগুলো আমাদের নেই কেন নেই? আমি মনে করি এই বড় বড় গাছগুলো, দেশের সমস্ত গাছের মালিক হওয়া উচিত রাষ্ট্রপতি, যেটা ব্রিটেনে রানী হচ্ছে সমস্ত গাছের মালিক। অস্ট্রেলিয়ায় যেটা, একটা গাছ কাটতে হলে সরকারি অনুমতি নিতে পারবে না, সরকারের থেকে এসেই কাটবে। এবং এমনকি একটা মরা ডালও যদি কাটতে হয় সেটাও কিন্তু সে নিজে কাটতে পারবে না, সেটা ওই কর্তৃপক্ষ আসবে, ওরা এসে কেটে নিয়ে যাবে। এই যে গাছের প্রতি এই মমতাটা আমাদের, আমরা প্রচুর গাছ লাগাচ্ছি কিন্তু আমাদের মমতাটা বোধহয় নেই। এবং আরেকটা বিষয় আছে যে কি গাছ লাগাচ্ছি, গাছটার উদ্দেশ্য, আপনি যেটি বলছেন অনেক ক্ষেত্রেই গাছ লাগানোর ক্ষেত্রে উদ্দেশ্যটা আসলে জেনারেশন পরে জেনারেশন এটা ভোগ করবে সেরকম না, কিভাবে খুব দ্রুত এখান থেকে ফসল পাওয়া যাবে। ধান লাগানো আর বড় গাছ লাগানোর নিশ্চয়ই একই উদ্দেশ্য থাকতে পারে না। ইমরান আহমেদ, আপনার কাছে আসবো যে আমরা প্রচুর যে গাছ লাগানোর কথা বলছি, আবার কিছু দুঃখের কথাও আছে যে পুরনো গাছ থাকছে না, কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে যে বিপ্লবের কথা বলা হচ্ছে সেখানে সরকারের একটা বড় ভূমিকা আছে। এবং আমরা দেখতে পাই সারা বাংলাদেশে প্রচুর গাছ বিতরণ করা হচ্ছে, সরকারি পর্যায়ে এমপিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, স্কুল কলেজে বিতরণ করা হচ্ছে, বন বিভাগ নিজের থেকেও লাগাচ্ছে। ওই চিত্রটি একটু জানতে চাই যে কি ধরনের কাজ আপনারা করছেন, কোন গাছগুলিকে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছেন, সামাজিক বনায়নের ক্ষেত্রে এখন কিরকম অগ্রাধিকার আছে? হ্যাঁ, ধন্যবাদ। মূলত সামাজিক বনায়নের ক্ষেত্রে আমাদের যে গাছগুলোর মানে স্পিসিস নির্বাচন করা হয় সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় মূলত একটু ফাস্ট গ্রোয়িং স্পিসিসগুলো, যেগুলো একটু, যেটা আপনি বলছিলেন যে একটু দ্রুত আমাদেরকে রিটার্ন দিবে। এইটা করা হয় মূলত যখন সামাজিক বনায়ন আন্দোলন শুরু হয়েছিল, তখন মানুষকে এই বিষয়টার দিকে আকর্ষিত করার জন্য, তাকে এই সামাজিক বনায়ন বিপ্লবটা ঘটানোর জন্য গাছ লাগানোটাও যে একটা আমাদের প্রয়োজন, আমাদের যে দরকার, এই বিষয়টা তাদের মধ্যে আনার জন্য এবং তাদের
বিশ্বস্ততা আনার জন্য, যে তারা এর উপর একটা ট্রাস্ট, যে ওকে বন বিভাগ বলছে এখানে গাছ লাগাও, আমরা এখানে গাছ লাগাই। তাদের মধ্যে অনেক মিসট্রাস্ট ছিল যে এইখানে আমি যদি বন বিভাগের কথা মতো গাছ লাগাই, একসময় এই জমিটা বন বিভাগ আমার থেকে নিয়ে নিবে। তো এই ধরনের মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আনানোর জন্য আমরা সোশ্যাল ফরেস্ট্রির যে শুরুটা হয়েছিল সেখানে এইরকম স্বল্প মেয়াদী গাছ, যেগুলো আপনার 10 থেকে 12 বছরের মধ্যে আমাকে একটা টিম্বার রিটার্ন দিবে, যেটার ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যে ওই লোকগুলো একটা বেনিফিট পাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বৃক্ষমেলা আমরা দেখলাম, এই বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একজন হতদরিদ্র মহিলা তিনি লক্ষ লক্ষ টাকার চেক গ্রহণ করলেন। এই টাকাটা সরকার একজন দরিদ্র মহিলাকে সরাসরি দিয়ে দিল উইদাউট এনি ইনভেস্টমেন্ট। এখানে এই পেছনে সরকার কোনো টাকা জমা রাখেনি, কোনো ধরনের ইনভেস্ট করা হয়নি, শুধু একটি গাছ লাগানো হয়েছে। সামান্য কোটি টাকা একটা প্রোগ্রাম সরকার লাগিয়ে দিয়েছে, বন বিভাগ লাগিয়ে দিয়েছে, তারা দেখে শুনে রেখেছেন, তারা এইটুকু বড় করেছেন, এটার রিটার্নটা তিনি পেলেন। এই যে মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি জাস্ট 2 মাস আগে আমি রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলাম। ওখানে গিয়ে আমি শুনলাম, দেখি যে আন্দোলনে রূপান্তরিত হয়েছে। যেই রাজশাহী, আমি ওখানকার পুরনো লোকদের সাথে যখন আলোচনা করি, তারা বলছিলেন যে 10-15 বছর আগেও এই পদ্মার ধুধু বালু চর থেকে বালু এসে তাদের ঘর বাড়ি বালুর আস্তরে ঢেকে যেত। তারা দুপুরবেলা সব দরজা জানলা বন্ধ করে বড় বড় কাঁথা দিয়ে ঢেকে রাখতেন। কিন্তু এখন দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি ওখানে যান, রাজশাহী থেকে নওগাঁর দিকে আপনি যেতে থাকবেন, রাস্তায় অনেকগুলো আপনি হাট পাবেন, যেগুলো সাপ্তাহিক হাট বসে। সেই হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে, ধান চাল বিক্রি হচ্ছে, শাকসবজি বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে। একটা কর্নার আপনি পাবেন যেখানে গাছের চারা বিক্রি হচ্ছে। এটার জন্য কিন্তু মেলা করতে হচ্ছে না এখন, এটা একটা অন্যতম কম্পোনেন্ট হয়ে গিয়েছে, গাছের চারা বিক্রি হচ্ছে এবং মানুষ সেটা কিনে নিচ্ছে। এবং একটা লোক একটা গাছের চারা যখন 10 টাকা 20 টাকা বা 30 টাকা, ইভেন এর চেয়ে বেশি দামেও যখন কিনে নিবে, নিশ্চয়ই সে কোথাও না কোথাও লাগাবে। এভাবে কিন্তু এক একটা গ্রাম এক একটা বনে পরিণত হয়েছে। কাজে এই চেঞ্জটা এসেছে মূলত এই সামাজিক বনায়নের মাধ্যমে, এবং তাদেরকে এই যে অল্প সময়ের মধ্যে একটা রিটার্ন পাওয়ার বিষয়টা তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আর আমাদের দাদা যেটা বলছিলেন যে আসলে গাছ শেষ হয়ে, আমিও মাঝে মধ্যে আমি এটা ফিল করি যে একটা গাছ যেটা 60 বছর লেগেছে এত বড় হতে, কাটতে কিন্তু আপনার 60 মিনিটও লাগে না, কিন্তু আমাকে চিন্তা করতে হবে এই পর্যন্ত আনতে। এবং একটা গাছ কেটে আমি হয়তো উন্নয়ন করছি, উন্নয়নের জন্য হয়তো দরকার হবে আমি আরেকটি লাগাবো, কিন্তু সেই গাছটির পেছনে যে কত বায়োডাইভার্সিটি, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে কত কিছু এটাকে ঘিরে ছিল, এটা আমাদের ভাবনার বিষয় রয়েছে বটে। তবে স্পিসিস সিলেকশনের ব্যাপারে যেটা বললেন, সরকার থেকে যেটা করা হয় এইসব সামাজিক বনায়নে আমাদের স্ট্রিক্টলি বলা আছে যে বনজ স্পিসিসগুলোর সাথে সাথে ঔষধি গাছ এবং 2-4টি ফলদ বৃক্ষ লাগানোর কথা। এবং এই শর্ট রোটেশনের পাশাপাশি কিছু লং রোটেশন, কিছু গ্যাপে গ্যাপে, যাতে ওটা থেকে যাবে। শর্ট রোটেশনগুলো কেটে আবার লাগানো হবে, কিন্তু ওইটা থেকে যাবে, যেটা লং টার্ম ওইখানকার পরিবেশকে একটা দিবে। অবশ্যই আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যে একটা হচ্ছে যে যেহেতু মানুষের মধ্যে এই বিশ্বাস এখন এসেছে যে সরকারের সঙ্গে যৌথভাবে আসলে গাছ লাগানো যায় এবং সেখান থেকে ফলাফলও পাওয়া যায়, আর্থিক সুবিধাও পাওয়া যায়, এখন মনে হয় এক ধরনের কোয়ালিটেটিভ ইনপুট দেওয়া দরকার যে কি ধরনের গাছ কতটুকু দিবে, কিভাবে, মানে এটা একটা ম্যাপিংও প্রয়োজন কিনা, যে সারা বাংলাদেশে আমরা কোথায় কীরকম গাছ লাগাবো সেগুলি নিয়ে কথা বলার নিশ্চয়ই সময় এখন এসেছে। আমরা একটা বিরতির পর এগুলি নিয়ে একটু আপনাদের মতামত জানবো। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। জামালউদ্দিন স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এই অবস্থায় আসলে নানান জায়গায় সারা দেশে কিভাবে কোথায় কোন গাছগুলি লাগানো হবে সেটার একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা বা সেই কমিউনিকেশনটা হচ্ছে কি, এখানে একটা ভাবনার ব্যাপার আছে। আমাদের বৃক্ষরোপণটাকে যেভাবে আমরা পপুলারাইজড করতে পেরেছি, গভর্নমেন্টের একটা থিঙ্কিং আছে এবং সাধারণ মানুষদেরকে ইনভলভ করে কিন্তু একটা সামাজিক আন্দোলন তৈরি হয়েছে যে গাছ লাগাতে হবে। সেটা আমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার যে গাছ লাগাতে হবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে ঢাকা শহরের প্ল্যানটা কেমন করে করব। ঢাকা শহরে তো এত গাছ লাগানোর জায়গা নাই, আমাদের সেখানে প্ল্যান করতে হবে যে এখানে আমরা শুধুমাত্র বড় বড় গাছগুলো রাখবো 100 বছরের জন্য,
কিছু গাছ রাখবো, ছোট গাছ রাখবো, বড় গাছ। যেমন রাজশাহীর জন্য যে প্ল্যানটা করব, ঢাকার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। রাজশাহীতে প্রচুর পরিমাণে জায়গা আছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি ওইসব এলাকায় গাছ লাগানোর জায়গা আছে, কিন্তু ঢাকা শহরে কিন্তু প্ল্যান করতে হবে অন্যরকমভাবে। এখন কথা হচ্ছে যে আসলে ঢাকা শহরে গাছ লাগাবো, যে প্ল্যান না করে যদি লাগাই তাহলে 10 বছর পর পর গাছটা কেটে ফেললাম, কেটে ফেললে ওই যে নতুন ছোট গাছ লাগালাম সেই সময়টা কিন্তু আমরা অক্সিজেন কম পাবো। তার জন্য প্ল্যান করতে হবে যে আমরা 100 বছরের জন্য আমি গাছগুলো লাগাবো। কিছুদিন আগেও কিন্তু 100 বছরের গাছগুলো আমাদের ছিল। আমাদের যে রোড এক্সটেনশন হয়েছে অথবা অ্যাপার্টমেন্টের রেগুলেশন হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু বড় গাছগুলো আমরা কেটে ফেলেছি, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে খেয়াল করে দেখেন এই একটা মাস ধরে কিন্তু আমরা ঢাকা শহরের প্রতিটা মানুষ কিন্তু সাফোকেশনে ভুগছে, শ্বাস নিতে পারছে না, গরমে আমরা কিন্তু একটু অতিষ্ঠ হয়ে গিয়েছি। এটার মেন কারণটা কিন্তু আমরা বড় গাছগুলো কেটে ফেলেছি। আগামী বছর বা তারপরে বছর আমরা যদি এখনই বড় গাছের প্ল্যান না করি, যে বড় বড় গাছ লাগাবো, সেটা 100 বছরের প্ল্যান যদি না করি, তাহলে কিন্তু আগামী বছর কিন্তু আমরা আরও হাঁসফাঁস করতে হবে বা তারপরের বছর আরও বেশি করতে হবে। এখনই সময় ঢাকা শহরে আমরা কি কি বড় গাছ লাগাবো, রোড সাইডে কি গাছ লাগাবো, আমরা কিভাবে সামাজিক আন্দোলন করব, ছাদে বাগানের আন্দোলনটা কিভাবে করব, কি গাছ দিয়ে করব, অথবা এখানে মেডিসিনাল প্ল্যান্টসগুলো থাকবে কিনা। আমার কিন্তু তুলসী পাতা, অ্যালোভেরা, স্টেভিয়া এই গাছগুলো যদি আমার ঘরের ছাদে বাগানে বা ব্যালকনিতে আমরা যদি মানুষকে বুঝিয়ে দিতে পারি যে এই গাছগুলো আপনার ঘরে থাকলে আপনার যখন একটু খারাপ লাগবে তখন একটা তুলসী পাতা তুলে খান, দেখবেন আপনার শরীরটা সুস্থ লাগছে। অ্যালোভেরার জুস, এই যে রামাদান চলছে, অ্যালোভেরা যদি জুস একটা সন্ধ্যার সময় খেয়ে নেয় তাহলে কিন্তু সেই ক্লান্তিটা একদম টোটালি সলভ হয়ে যায়। এইরকমভাবে কিন্তু আমরা আমাদের ঘরের ভিতরে অথবা ছাদে অথবা ব্যালকনিতে অথবা আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই কিন্তু ছোট ছোট গাছ দিয়ে কিন্তু আমরা সামাজিক রেগুলেশন তৈরি করতে পারি বা আমাদের সুস্থ থাকার জন্য। আর বড় গাছগুলো লাগাতে হবে 10 বছর বা 20 বছরের জন্য, ঢাকায় না, অন্য জায়গায় প্ল্যান করা যাবে। ঢাকায় প্ল্যান করতে হবে 100 বছরের জন্য বা 150 বছর আমরা রাখবো গাছগুলো, যেই গাছগুলোর নিচে আমরা যাব, আমরা গিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিব এবং আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং পরবর্তী জেনারেশন কিন্তু সেই ধরনের আশা করে বসে আছে যে বড় বড় গাছগুলো আমরা দেখতে চাই। ছোট ছোট গাছ কিন্তু আর এখন ঢাকাবাসী দেখতে চাচ্ছে না। ঢাকাবাসী কী গাছ চাচ্ছে সেটা কিন্তু একটু সার্ভে করা দরকার ছিল। আমরা ঢাকাবাসী কিন্তু চাচ্ছিলাম, বারবারই আমি বলতে চাই যে ঢাকাকে আমরা কালারফুল করে ফেলি না কেন। আমাদের 6টা ঋতু আছে, 6 ঋতুতে যদি 6 রকমের গাছ, বড় ছোট মাঝারি কালারফুল বিভিন্ন কালারের গাছ, আমরা যেমন বারবারই বলি যে আমরা প্রাউড ফিল করতে পারি, কৃষ্ণচূড়া আছে, জারুল আছে, সোনালু আছে, হিজল আছে, তমাল আছে, শিউলি আছে, পলাশ আছে, এই গাছগুলো দিয়ে যদি আমরা একটা প্ল্যান করি, ঢাকাকে বিউটিফুল করব, সুন্দর করব, কালারফুল করব, এরকম প্ল্যান করে আগানো দরকার। এবং সেটা খুব খরচও না, আমরা দেখি অনেক খরচ করে অনেক রকম পরিকল্পনা করা হচ্ছে। আমাদের দেশীয় গাছ। বিপ্রদাস বড়ুয়া, বড় গাছের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হেয়ার রোডে পাদাউপ এখনো পর্যন্ত আছে, ইন্দিরা রোডের গাছগুলি অবশ্য প্রায় নেই, 2-1টাই বাকি আছে, SM হলের সামনেও প্রায় একই অবস্থা, অল্প কয়েকটা গাছ আছে। ফলে ঢাকা শহরে কিন্তু কোনো এক সময় পরিকল্পনার মধ্যে বড় গাছ ছিল এবং ধানমন্ডিতেও দেখা যায় যে ধানমন্ডিতে বড় গাছ, প্রচুর বড় গাছ এখনো পর্যন্ত কিছু কিছু টিকে আছে। ফলে সেই পরিকল্পনাটা শুধুমাত্র ধারাবাহিকতাটা রাখা গেলেও হয়তো ঢাকার অবস্থা এইরকম খারাপ হতো না, কিন্তু এখন আবার এটা কিভাবে করা সম্ভব? এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে গাছগুলোকে রক্ষা করতে জানা দরকার এবং কে জানবে, কে করবেন সেটা। সে রক্ষা করার জন্য এই যে বড় বড় হেয়ার রোডে গাছগুলো আছে, সেটা তো শুধু আমাদের মূর্খতার জন্য ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100 বছরের আছে, ঠিক 100 বছর, এবং পদার্ক গাছে যে ফুল ফোটে একদিনই শেষ হয়ে যায়, একটা ডালে শুধু, হ্যাঁ, অসাধারণ গাছ। আমি তো অবাক হয়ে গেছি, একদম ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়ে ক্যামেরাম্যানকে ডেকে ছবি তুলেছি, আমি লিখে দিয়েছি যে এটা আগামীকাল গেলে এখানে ফুল দেখা যাবে না। ওই গাছগুলোকে, এবং আমাদের এখানে যে সচিবালয়ের ওদিকেও অশোক গাছ ছিল এবং তেঁতুল গাছ ছিল বড় বড়। এই গাছগুলিকে শুধু রক্ষা করার জন্য, এটা কন্ট্রাক্টরকে দিলে তো পারবে না, সে তো ওই কিছু জানে না, সে গোড়া কেটে ফেলছে। এটাকে রক্ষা করা খুব সহজ, বড় ডাল কাটলেও বড় ডালকে ওটাকে ঠিক করা যায়, এটা তো খুবই সহজ আজকের যুগে। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গাছ নিয়ে, বিশাল গাছ নিয়ে যাওয়া এটা কিছুই না, তুচ্ছ ব্যাপার। এই জিনিসটাকেই হচ্ছে আমাদের পরিকল্পনা এবং আমাদের অভিজ্ঞ লোক, আমরা যারা জানবে, যারা সংরক্ষণ করবে, সেখানে হচ্ছে আমাদের অভাব রয়ে গেছে। এবং জানে না, গাছ কাটলে তো অনেক লাভ, কারণ সে কাটলে বিক্রি করবে, ওর থেকে 9-6 হয়ে যাবে। এই জিনিসটা, এই অপচয়টা, এই যে এই গাছ নিয়ে খেলা করা,
বিক্রি করলে কন্ডাক্টররা পয়সা পাবে ইত্যাদি পাবে, এই খেলাকে করাটাও বন্ধ করা দরকার। আমি কেন বলছি রাষ্ট্রপতিকে এটা করতে হবে, সমস্ত গাছের মালিক হবে রাষ্ট্রপতি, সমস্ত কিছু অনুমোদন নিতে হবে সেখান থেকে, তাহলে কিন্তু মানুষ ইয়া হয়ে যাবে। আর এখন আরেকটা কি হয়েছে, গাছগুলোকে কেটে শত্রু এসে বাগানটাকে পুরো কেটে দিয়েছে, এবং এগুলোর জন্য মারাত্মক শাস্তি হওয়া দরকার, এবং এগুলো যতদিন শাস্তি হবে না ততদিন মানুষে কাটবে। পেঁপে বাগান আছে, বাগানটা সব নষ্ট করে দিল তার শত্রু এসে। এই জিনিসগুলোর জন্য আইন প্রয়োগ, আইন, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র হচ্ছে সবার উপরে, মানুষ নিয়েই তো রাষ্ট্র, সে মানুষকে তো শাসন করতে হবে, এই শাসনে কোনো ফাঁক থাকা যাবে না, এই না হলে গাছ রক্ষা করা যাবে না। এবং গাছের চিরকালই হবে, চিরকালই রোবো, প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ আসলে রোবো, পরের বছর দেখা যায় সেই গাছ নেই, আবার রুতে হচ্ছে। এই খেলা বন্ধ করতে হবে। অবশ্যই আমার মনে হয় যে একটা ভালোবাসাটা খুবই দরকার। আমরা ইতিমধ্যে দেখেছি যে মহাসড়ক বা অন্য জায়গায় গাছগুলি কাটার ক্ষেত্রে সরকারের মন্ত্রিসভার অনুমোদন লাগে, সেটা একটা খুবই ভালো দিক। এটা আরেকটু বিস্তৃত করা দরকার এই 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 আইনটা, আমার মনে হয় তাহলে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। আমার মনে হয় যে ইমরান আহমেদ, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে জানতে চাইব বিশেষ করে ঢাকা নিয়ে আমাদের অনেক বেশি উদ্বেগ, কারণ গত অল্প কয়েক বছরের মধ্যেই দেখেছি যে আমাদের ঢাকার তাপমাত্রা, এমনকি দিনে রাতের তাপমাত্রা অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। ঢাকা শহরে যেখানে একটু গাছ আছে, রমনা বা সোহরাওয়ার্দীতে যেই তাপমাত্রা, তার সঙ্গে মতিঝিল বা তেজগাঁয়ের পার্থক্য একই সময়ে 4-5 ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং এগুলি তো একেবারে বলা যায় যে চাক্ষুষ, যে কেন রমনায় 4 ডিগ্রি কম থাকছে আর তেজগাঁয়ে 4 ডিগ্রি বেশি থাকছে। এগুলি নিয়ে কথাও বলা দরকার, কোনো না কোনোভাবে এখানে কি করণীয় আছে, এবং ঢাকার গাছ রক্ষায়, ঢাকার গাছগুলি আসলে যারা রক্ষায় দায়িত্ব আছে, যেমন দুটো যেটি বলছেন যে ফুসফুস, সেটি রক্ষা করেন গণপূর্ত মন্ত্রণালয়, তাদের এই ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টাইজ আছে কিনা, তাদের কাজে তার প্রতিফলন আমরা দেখতে পারি না। সেক্ষেত্রে কি করণীয় আছে, বন বিভাগের এখানে কোনো কিছু করার সুযোগ আছে কিনা এখনো পর্যন্ত, এটা বিরতির পর আপনার কাছে জানবো। আশা বাংলাদেশে নিচ্ছে আরেকটা। আশার বাংলাদেশে আরো একবার স্বাগত। ইমরান আহমেদ, যেটি জানতে চাচ্ছিলাম যে মানে বনায়নের ক্ষেত্রে বা নগরেও যে গাছ লাগাচ্ছে, সেই ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা হলে নগরবাসীর জন্য এটা অনেক বেশি, বা জামালউদ্দিন স্যার যেটি বলছিলেন যে একটু দীর্ঘমেয়াদী গাছ লাগানো দরকার, সেটা ঢাকা শহরে একটু কমে গেছে আমরা সাম্প্রতিক সময় দেখছি, এক্ষেত্রে কি করণীয় আছে? আসলে ঢাকা শহরের ব্যাপারে আমি নিজেও খুব উদ্বিগ্ন। আসলে আপনি যে কথা বলছিলেন যে বড় বড় পার্কগুলো যেগুলো রয়েছে, বা যেসব গাছগুলো যেখানে বড় বড় গাছগুলো ছিল, এগুলোর ব্যবস্থাপনায় কিন্তু বন বিভাগ নেই। তো এই যে স্যার বিপ্রদাস স্যার বলছিলেন যে গাছ কাটতে হলে সমস্ত গাছের অথরিটি হবে একজন, তো এইখানেই আমাদের কিছু সমস্যা রয়েছে। যেমন এই যে গাছ লাগানোর যে একটা মুভমেন্ট, এটা কিন্তু শুরু হয়েছিল বন বিভাগের হাত ধরে। বন বিভাগ মানুষকে এইভাবে সামাজিক বনায়ন বলেন বা এই অংশীদারিত্বমূলক বনায়ন বলেন, বনায়ন যে করার দরকার সেটা কিন্তু বন বিভাগ এটাকে নিয়ে এসেছে। এবং এখন ধীরে ধীরে এটা কি হয়েছে, যেটা স্যার বলছিলেন যে বড় রাস্তা বড় করতে গেলে গাছ কেটে ফেলা হচ্ছে, তারপরে আবার লাগানো হচ্ছে না বা সঠিকভাবে লাগানো হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি দেখুন যে একসময় এই সামাজিক বনায়ন বলেন বা যে কোনো প্রোগ্রামে বন বিভাগ গাছ লাগাতো, এবং আপনি যেটা বলছিলেন যে এই যে কিছু রিজিওনাল কিছু আলাদা করা থাকা দরকার, বন বিভাগের মধ্যে কিন্তু সেটা রয়েছে। যেমন ধরুন আপনি রাঙামাটি বা চট্টগ্রাম যদি বলেন, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের অফিসের নামটাই সেরকম ভিন্ন করা। যেমন অফিসের নাম হচ্ছে চট্টগ্রাম বন বিভাগ, কিংবা পার্বত্য চট্টগ্রাম বন বিভাগ, খাগড়াছড়ি বন বিভাগ, কিন্তু আপনি এদিকে চলে আসেন রাজশাহী সামাজিক বন বিভাগ, ওখানে আমাদের বন বিভাগটার নামই হচ্ছে সামাজিক বন বিভাগ, কারণ ওখানে আমার নিজের জমি নেই। বন বিভাগ অন্যের জমিতে গাছ লাগিয়ে সামাজিকভাবে বনায়নটাকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গিয়েছে যে এই সামাজিক বন বিভাগেরও কাজের আওতা কমে এসেছে, কারণ এখন গাছ এমন হয়ে গিয়েছে, এটা একদিক থেকে ভালো যে সচেতনতা বেড়েছে, সবাই গাছ লাগায়, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, এক্সপার্টাইজ কিন্তু সবার কাছে নেই। একটা বন বিভাগ এখন সড়ক ও জনপথ, তাদের রাস্তায় আমরা এক সময় গাছ লাগাতাম, এখন তারা গাছ লাগাতে দেয় না।
তারা নিজেরাই গাছ লাগাবে। তাদের যে প্রজেক্ট আসে হাজার হাজার কোটি টাকার, সেই প্রজেক্টের একটা কম্পোনেন্ট বাইরের বিশ্ব বলে দেয় যে তোমাকে গাছ লাগানোর জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য রাখতে হবে। কাজেই তারা কি করেছে, তারা নিজেদের আলাদা নার্সারি করছে, তারা নিজেদের আলাদা একটা উইং করে নিয়েছে এবং তারা গাছ লাগায়, খুব ভালো কথা। কিন্তু সত্যিকার অর্থে কি দেখা যায়, আপনি যেটা বলছিলেন যে বড় বড় মহাসড়কগুলোতে সেই অর্থে গাছ কিন্তু নেই, কিন্তু কাগজে কলমে কিন্তু গাছ লাগানো হয়েছে এবং সত্যিই লাগানো হয়েছে। এবং আমি আরেকটু বলি যে যদি ঢাকা ময়মনসিংহ যে 4 লেন করা হলো, সেখানে কিছু কিছু জায়গায় খুব চমৎকার জারুল লাগানো হয়েছে 1-1.5 কিলোমিটার জুড়ে, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শিউলি লাগানো হয়েছে, সেটা খুব বড় হওয়ার আর সম্ভাবনা নাই, ওর অত স্পেস নাই। কিছু কিছু জায়গায় একদম টবে লাগানোর কিছু গাছও লাগানো হয়েছে, কিন্তু এইটাই যদি এতখানি স্পেস, ওর কিন্তু মাঝখানে জায়গাটা যথেষ্ট বড় গাছ করার মতো জায়গা আছে। এটাই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বন বিভাগ শুড বি দ্য সোল অথরিটি ফর অল সর্টস অফ ট্রিজ। যে গাছের জন্য আমার কাছে অনেক ফোন আসে, আমি যখন রাজশাহীতে, আমার কাছে অনেক ফোন, স্যার অমুক জায়গার গাছ নিয়ে গেছে, কেটে নিয়ে যাচ্ছে, আপনি কিছু করুন। সাংবাদিক ফোন করছে, ডেইলি স্টার, প্রথম আলো ফোন করছে, রাজশাহী শহরের মাঝখানে বড় বড় গাছ ছিল, গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, স্যার আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমি খোঁজ নিয়ে দেখি যে ওই গাছ আমরা লাগাইনি, সিটি কর্পোরেশন লাগিয়েছে, এলজি অথবা যে সড়ক ও জনপদ লাগিয়েছে, এবং তারা কোনোই ধার ধারছেন না। অথচ এখানে আইন রয়েছে, আমার গাছ না হোক, বন বিভাগের গাছ না হলেও আপনি আপনার অধিদপ্তরের বা আপনার সরকারি সংস্থার গাছও যদি কাটতে হয়, তাহলে সেটা বন বিভাগের পারমিশন নিতে হবে এবং বন বিভাগের এক্সপার্ট লোক সেটা গিয়ে দেখে তার পরিমাপ নিয়ে তার প্রয়োজন রয়েছে কিনা সেটা আমাদেরকে রিপোর্ট দিলে পরেই সেই পারমিশনটা দেওয়া হবে। তো যেটা বলছিলাম যে ধরেন যে এলজিডি কিংবা গণপূর্ত যেটা আপনি বলছিলেন, কিংবা সড়ক ও জনপদ, তারা তাদের প্রজেক্টের অংশ হিসেবে গাছ লাগাচ্ছে। তারা কিভাবে গাছ লাগাচ্ছে? তারা একটা কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিচ্ছে, বাবা তুমি এখানে 1000 চারা লাগিয়ে দাও। তারা বাজার থেকে চারা কিনে এনে পুঁতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছে, স্যার লাগানো হয়ে গেছে, দ্যাটস অল, টাকা পেমেন্ট হয়ে গেছে, এই কিন্তু শেষ। অথচ একজন বন বিভাগের ফরেস্টার তার আওতাধীনে যে যত কিলোমিটার রাস্তা থাকবে, সেই রাস্তার প্রতি কিলোমিটারে তার যতগুলো গাছ থাকা দরকার, এবং সেইটা প্রতি 3 বছরে মনিটরিং হয়, লাগানোর 3 বছর পরে মনিটরিং হবে, আরও মনিটরিং হবে, এবং 80%-এর নিচে যদি গাছ সারভাইভ না করে তার কিন্তু চাকরি নিয়ে সমস্যা হয়, সে কিন্তু প্রসিডিংয়ে হয়। কাজে এখানে অনেকটা টেকনিক্যাল বিষয় আছে। সে টেকনিক্যালি, সে একজন ফরেস্টার, সো সে গাছ লাগাতে হবে কিভাবে এবং এটাকে কিভাবে সারভাইভ করাতে হবে, এবং অবশ্যই এখান থেকে কিছু গাছ মিসিং হবে, পরবর্তী বছরে তাকে আবার এই বাজেট দেওয়া হয় যে ঠিক আছে গ্যাপ ফিল আপ করার জন্য। কাজে এই যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু বন বিভাগের রয়েছে। কিন্তু এই যে স্যার বললেন যে প্রেসিডেন্ট শুড বি, মানে কোনো এক জায়গা থেকে এটা আসা উচিত যে হ্যাঁ গাছ কাটতে হলে, এই জন্য আমার মতে এমনই একটা ব্যবস্থা, একটা আইন বা একটা করা যেতে পারে যেখানে গাছ বলতেই বন বিভাগ সেটাকে দায়িত্ব নেবে, একটা দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। ভিন্ন ভিন্ন সবাই যদি আমরা এটা করতে যাই তখন সেখানে কিছু কিন্তু লুপহোলস থেকে যায়। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু সরকারের একটা রিসোর্স আছে, সেই রিসোর্সটা সর্বোচ্চ ব্যবহার করাই দরকার। শুধুমাত্র এটা যদি ব্যবহার যথাযথ করা হয় তাহলে কিন্তু এর যে সুফল সেটা জনগণের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব। সেইটির দিকে আমাদের নজর দেওয়া দরকার, কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে শুধুমাত্র বিশেষজ্ঞ পরিচর্যার অভাবে অনেক ক্ষেত্রেই আমরা ভালো ফল পাইনি। জি, আমাদের শুরুটা খুব সুন্দর হয়। যেমন সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, যেমন আমি নিজেই আসলে খুব শঙ্কিত, আমার বাসা রোকেয়া সরণির পাশে, রোকেয়া সরণির মাঝখানে সড়ক দ্বীপে অল্প কিছু গাছ আছে, বেশি বড়ও হয়নি, কিন্তু আমার বাসা থেকে সেটি দেখা যায় এবং প্রতিদিন আমি জানালা দিয়ে তাকিয়ে ভাবি যে এখানে মেট্রো রেল হচ্ছে এবং মেট্রো রেলের উসিলায় না জানি এই গাছগুলো কবে চলে যায়। এবং এইটাও আমাদের দেশে কিন্তু সমাধান আছে। ধরেন আমি যদি কম জায়গার মধ্যে দেশি দেবদারু লাগিয়ে দিই, ও একটা চমৎকার পূর্ণ গাছও হবে, আবার খুব বেশি জায়গাও নেবে না একটা বট বা অন্যান্য গাছের মতো। সেই পরিকল্পনাটা খুব কম দেখে। জামালউদ্দিন স্যার, এই ক্ষেত্রে একটু জানতে চাই যে স্যার যেটি বলছিলেন যে আসলে আমাদের যে রিসোর্সটা, বন বিভাগের রিসোর্স, সেটা ব্যবহার করা, সেই জায়গাটাই প্রশ্নগুলো। যে ঢাকা শহর কিন্তু আরবান হিট আইল্যান্ড, আপনি বলেছেন যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ঢাকা শহরের ভিতরেও কিন্তু টেম্পারেচার বিভিন্ন রকমের। তো ঢাকা শহরে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এখন আর আমাদের কিন্তু ঢাকাবাসীর সময় নাই যে আপনারা বন বিভাগে গাছ লাগাবেন নাকি সিটি কর্পোরেশন লাগাবেন নাকি রোডস অ্যান্ড হাইওয়েজে লাগাবেন, এটা আমার ভাবার সময় নেই। আমার ভাবার সময় হচ্ছে আপনারা বড় গাছ লাগান, ঢাকাকে আমরা কুল ডাউন করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেই জায়গাটাই যেহেতু আরবান হিট আইল্যান্ড তৈরি হয়ে যাচ্ছে এবং আগামী বছর কিন্তু আরও ফেস করব,
সেই জায়গাতেই হচ্ছে এখন এই আন্দোলনটা করতে হবে যে গাছ লাগাতে হবে, বড় বড় গাছ লাগাতে হবে, না হলে কিন্তু আমরা শ্বাস নিতে পারছি না। পার্টিকুলেট ম্যাটেরিয়াল যেগুলো আছে 2.5, এইটা এখন কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আবার 10% যেটা আছে সেটাও কিন্তু বেড়ে গিয়েছে ঢাকা শহরে। যেখানে রাজশাহীতে ওনারা কমিয়ে ফেলছেন, সেখানে ঢাকা শহর বেড়ে যাচ্ছে। ঢাকা শহরে প্রচুর মানুষ আসছে, অবশ্যই বাড়তে পারে, কিন্তু সেটার জন্য আমরা কি মেজার নিয়ে সেটা কিন্তু আমরা নিতে পারছি না। এখন মেট্রো রেল কিছুদিন পরে চালু হচ্ছে না, কনস্ট্রাকশন শুরু হয়েছে, আরও ধুলাবালি বেড়ে যাবে, তা আমরা থাকবো কোথায়? আপনারা বলবেন যে বড় গাছ এরা কাটছে, ওরা টেক কেয়ার করছে না, বা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই। আমি তো জানি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, গাছ কাটা যায় না, ঢাকা শহরে কোনো গাছ কাটা যায় না। আমি কিছুদিন আগে মেয়রকে টেলিফোন করেছিলাম যে একটা গাছ এখানে মরে আছে, এটা রিপ্লেস করার জন্য, বলে অপেক্ষা করেন, আমরা পরে আমাদের প্রসিডিউর মেনটেন করে পরে কাটতে হবে, কারণ গাছ কাটাও কিন্তু যাবে না। সেই জায়গাতে আমার কথাটা হচ্ছে যে ঢাকা শহরে এখন আর সময় নাই যে আমরা অপেক্ষা করবো আরও 2 বছর। এখন যেই গাছগুলো আছে সেগুলো উনি যেটা বলেছেন যে রক্ষা করতে হবে, যেভাবেই হোক গাছ কাটা যাবে না যদি বেঁচে থাকে গাছগুলো। অনেকে আছে কি গরম পানি ঢেলে দিয়ে গাছটাকে মেরে ফেলে, আমার অ্যাপার্টমেন্টের সামনে আমার গাছ দিব না, কারণ আমার ভাড়া বেশি হবে, এখানে যদি একটা হোটেল করতে পারি, তার জন্য গাছগুলো মেরে ফেলে। সেটাও দেখতে হবে, এই সিটি কর্পোরেশন দেখতে হবে যে আমার গাছগুলো বেঁচে আছে কিনা, এবং সেটার জন্য একটা সেল থাকা দরকার। অবশ্যই এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা যারা এই দায়িত্বে আছে তাদেরই আসলে একটা সেল থাকা দরকার, বিশেষজ্ঞ থাকা প্রয়োজন। যারা বিশেষজ্ঞ নাই, স্যার যেটা বলছিলেন যেভাবে খুশি সেভাবে গাছ লাগাচ্ছে, গাছ লাগিয়ে বিল নিয়ে চলে যাচ্ছে, পরে কৈফিয়তটা দিতে হয় কি মেয়রকে কৈফিয়ত দিতে হবে বা ইয়েকে কৈফিয়ত দিতে হবে গাছটা মারা গেল কেন। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কার মাধ্যমে গাছটা লাগানো হয়েছে, কোনো কিছু এগ্রিকালচারের সেল আছে কিনা, একটা জবাবদিহিতার জায়গা একটা সেল থাকে, যেটা বন বিভাগে ইতিমধ্যে আছে, সেটা যদি আমরা আনতে পারি সেই জায়গাতে নিয়ে যেতে পারলে আমাদের জন্য। আমরা আরেকটা বিরতিতে যাব বিপ্রদাস বড়ুয়া। আমরা এখন দেখছি আধুনিক বিশ্বে এখন আর বেশিরভাগ ক্ষেত্রেই বড় গাছ কাটা হয় না, প্রয়োজন হলে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়। সেই প্রক্রিয়ার মধ্যে এখনো আমরা বাংলাদেশ যাইনি, কিন্তু আমাদের যাওয়া খুব জরুরি। সেই ক্ষেত্রে কি করণীয় আছে, একটা বিরতির পর আপনার কাছ থেকে পরামর্শ জানবো। আশা বাংলাদেশ ছাড়া আরো একবার আশার বাংলাদেশ। বিপ্রদাস বড়ুয়া যেটি বলছিলাম যে বিশ্বের অনেক দেশেই কিন্তু এখন গাছ, এমনকি পূর্ণ গাছ, 100 বছরের পুরনো গাছও আমরা স্থানান্তর করে অন্য জায়গায় লাগাতে দেখি। বাংলাদেশে এটি এখনো পর্যন্ত দেখা যায়নি, এটি এখন সময়ের দাবি কিনা? আমাদের তো অত রাস্তার পাশে অত বড় গাছ এখন নেই, 1। 2 নম্বর হচ্ছে থাকলেও সেটা করা কিছুই নয়। তার কারণ হচ্ছে সরকারের যে রাষ্ট্রীয় যে যন্ত্র আছে, বন বিভাগ আছে, ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, এদের পক্ষে সম্ভব। কারণ ওই টেকনোলজি আমাদের কাছে হাতের কাছে এসে গেছে, না আসলে শিখে আসবো, আমরা শিখে এখানে প্রয়োগ করব, এটা তো কিছুই নয়। আর এটা যন্ত্র, ফলে যন্ত্রটা আমাদের মুশকিল হচ্ছে কাট কেটে ফেলো, শেষ করে ফেলো, রক্ষা করো। যেমন আমাদের ঢাকা শহরে যে স্টেশনটা সরে গেল, কমলাপুর চলে গেল, ওই স্টেশনের ফাঁকা জায়গাটা তো ওখানে একটা পার্ক হয়ে যাওয়া উচিত ছিল। ওখানে কতগুলো ব্যবসা বাণিজ্য করার জন্য দোকান করে দিয়েছে। ঢাকা শহরটাকে তারপর সব জায়গায় এরকম, এই যে ঢাকা যেমন পল্টনের যে ময়দান, ওটাতে কি করেছো, বিল্ডিং করে সব বন্ধ করে দিয়েছে। অথচ ওখানে বঙ্গভবনের সামনে যে পার্কটা, ওই পার্কটাকেই বড় করে দাও। এটা মানে মহানগর নাট্যমঞ্চ করবার জন্য আর অন্য কোনো জায়গা খুঁজে বের করা উচিত। এটা তো ঢাকা শহরকে রক্ষা করার জন্য আমার দরকার হচ্ছে আরো কিছু ফাঁকা জায়গা, আরো কিছু জায়গা দরকার। কারণ কি, ঢাকা শহরের মাঝখানের এই জায়গাটাকে নিঃশ্বাস ফেলার জায়গা দাও। এইটা তো আমরা করিনি। এইটা তো হচ্ছে আমাদের বুদ্ধির অভাব, না বুদ্ধির অভাব নয়, এটা হচ্ছে মনোবৃত্তিটা হচ্ছে দেশটাকে ভালো করার, ঢাকা শহরকে বাসযোগ্য করার পরিকল্পনাটা, পরিবেশবিদকে দিয়ে এটা চিন্তা করানো উচিত ছিল। এবং কি চিন্তা করবে, 100 বছরের কথা চিন্তা করতে হবে, আগামী 1 বছর নয়, আগামী 5 বছর নয়। এই যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, এটার জন্য চিন্তাবিদের দরকার, চিন্তাবিদের কাছে যেতে হবে। সেটা না করে কন্ডাক্টর দিয়ে যদি রাষ্ট্র চালায় তাহলে তো হবে না। আমরাও চাই যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হোক। ইমরান ভাই, আপনার কাছ থেকে এই বিষয়েই জানতে চাই যে বাংলাদেশ সরকার কিন্তু এখন নানান বিষয়ে অনেক পরিকল্পনা করছে। আমরা মধ্যম
দীর্ঘমেয়াদী নানান রকম পরিকল্পনা দেখছি। বনের ক্ষেত্রে যেটি আমরা বলছি যে বিপ্রদাস বড়ুয়া বলছে যে সেই অর্থে অরণ্য নেই বাংলাদেশে, বন হয়তো কিছু আছে, অরণ্য তৈরি করা, বনকে আরো সমৃদ্ধ করা, সেই ক্ষেত্রে আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? জি, অবশ্যই এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে। আপনি জেনে খুশি হবেন যে আমরা হয়তো ঢাকা শহরে ওইভাবে বন বিভাগের কোনো জমি নেই বা বন বিভাগ গাছ লাগাচ্ছে না, কিন্তু বন বিভাগ বনের উন্নয়ন করে যাচ্ছে এবং সেটার অনেক আশার কথা হচ্ছে যে কোস্টাল এলাকায়, যে উপকূলীয় এলাকায় অনেক নতুন, বঙ্গোপসাগরে নতুন চর জেগে উঠেছে, আরেকটি বাংলাদেশ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আরেকটি বাংলাদেশের মতো জায়গা আমরা পেতে যাচ্ছি এবং সেখানে বন বিভাগ প্ল্যান্টেশন আমরা নতুন নতুন প্রজেক্ট হাতে নিচ্ছি, যেখানে আমরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করব এবং এটা খুবই দুরূহ, কিন্তু এটা বন বিভাগই একমাত্র যে হাজার হাজার হেক্টর এলাকা এই প্ল্যান্টেশন করে এটাকে এটাকে আরো ত্বরান্বিত করেছে চরটাকে এবং স্টেবিলাইজ করার ব্যবস্থা করেছে এবং সেখানে আমরা এই জমিগুলো আস্তে আস্তে আমরা জমি কিন্তু বাড়িয়ে ফেলেছি দেশের, এবং এটা চলমান রয়েছে। এবছরও এই আরও একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, বঙ্গোপসাগরে জেগে ওঠা চরগুলোর মধ্যে বনায়ন এবং উপকূলীয় জেলাগুলোর মধ্যে বনায়ন। কাজে এই দিক থেকে আমরা অবশ্যই এগিয়ে যাচ্ছি। সরকারের সামনের অনেক গোল রয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে, তার মধ্যে এই বনের এইসব বনের যে স্যার যেটা বলছিলেন যে আসলে আমি স্যারের ইয়েতে একটু বলি, স্যার খুব হতাশ যে আমি কোথাও গাছ দেখতে পাই না, তার সময় অনেক গাছ ছিল এখন গাছগুলো নেই। আসলে স্যার লোক সংখ্যা অনেক বেড়েছে, এই মানুষের জায়গা দিতে হচ্ছে, মানুষের চাহিদা মিটাতে হচ্ছে। আমি ইউএস ফরেস্ট সার্ভিসে যখন ছিলাম, যে আমি আমেরিকাতে ইউএস ফরেস্ট সার্ভিসে তাদের বন বিভাগে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছিলাম। আমি প্রথম স্লাইডেই বলেছি যে দেখো তোমরা পার স্কোয়ার কিলোমিটারে এতজন মাত্র লোক আর আমার পার স্কোয়ার কিলোমিটারে এতগুলো লোক, কাজেই আমি কিভাবে বন সামলাবো, আমার জন্য কতটা চ্যালেঞ্জিং এই বনটা সামলানো। তবে এইগুলো আমরা, আর আমি আশার বাংলাদেশ অনুষ্ঠানের মধ্যে থেকে আসলে আমি অনেক আশাবাদী যে আমার যারা বিদেশি কলিগরা বিভিন্ন প্রোগ্রামে আসেন, যারা দেশের বাইরে থেকে অন্যান্য ফরেস্ট সার্ভিসের লোকেরা যখন আসেন, অনেকেই আমাকে বলেছেন যে তারা ঢাকা এয়ারপোর্টে আসার সময় দেখেন যে অনেক সবুজ। এটা তারা বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন এবং তারা স্বীকার করেছেন যে কোনো দেশের ল্যান্ড করার আগে এত সবুজ আমরা দেখি না। হতে পারে আমাদের ছাদে বাগান বলেন, রাস্তা পাড়ের বাগান, গাছপালা বলেন, অনেক সবুজ, কিন্তু আমরা এই বিষয়ে অনেক আশা, আমরা এই সবুজটা আরো অনেক বাড়াতে চাই। যেমন দুদিন স্যার একদম 30 সেকেন্ডে জানতে চাই যে গাছ লাগানোর ক্ষেত্রে প্রেফারেন্সগুলি কি থাকা উচিত, কোন দিকে জোর দাও? আসলে এখন সামাজিক যেহেতু আন্দোলন হয়েছে, মানুষদেরকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া দরকার, যেহেতু সামাজিক আন্দোলন কথা বলেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সিটি শহরগুলোর জন্য একটা সার্বিকভাবে প্ল্যান থাকবে যে আমরা এইভাবে এত বছরের গাছগুলো লাগাবো, কিছু কাঠ গাছ লাগাবো, কিছু ফ্লাওয়ারিং ট্রি লাগাবো, আর অবশ্যই ছাদে বাগানের জন্য যেহেতু আমরা ডোয়ার্ফ গাছ নিয়ে আসছি, সব ফ্রুটস গাছই কিন্তু এখন ডোয়ার্ফ হয়ে গিয়েছে, সেগুলো আমরা ছাদে বাগানে নিয়ে যাব, ছাদে বাগান অথবা ব্যালকনিতে নিয়ে যাব। আর সামাজিক সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন চিন্তা করব, শহরগুলোকে একরকমভাবে ভাববো আর গ্রাম অঞ্চলগুলোকে দীর্ঘমেয়াদী প্ল্যান করব, যে আমরা সবগুলি মিলিয়ে একটা পরিকল্পনাটা মানুষের কাছে পৌঁছেও দিতে হবে। তাহলেই হয়তো আমরা ট্রেনিং এর মাধ্যমে, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার। এই ছিল আজকের আশা বাংলাদেশে আমন্ত্রণ, আমাদের পরে।